পৃথিবীতে সব জিনিসেরই জীবনকাল আলাদা আলাদা হয়, কিন্তু মৃত্যু সকলের জন্য সমান। আমাদের পৃথিবীতে থাকা এককোষী প্রাণী থেকে শুরু করে আমাদের পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত নক্ষত্র, সকলেরই অন্তিম কাল আছে। সেটা আমাদের সূর্যেরও আছে। সূর্যের বয়স বর্তমানে 460 কোটি বছর ছাড়িয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে সূর্য ক্রমাগত তার অন্তিম সময়ের দিকে এগিয়ে চলেছে। আমরা সকলে জানি যে একটা মেশিন ততক্ষণ কাজ করে যেতে যতক্ষণ তার মধ্যে জ্বালানি থাকে। আমাদের সূর্যের ব্যাপারটা খানিকটা একই রকম। আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সূর্য এখনো পর্যন্ত যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তা শেষ হতে আরও 5.5 কোটি বছর সময় লাগবে। কিন্তু রসের ব্যাপার এটাই যে সূর্যের অন্তিম সময় যখন আসবে তখন তার অবস্থা কেমন হবে। আমাদের পুরো সৌরমণ্ডলে আলো প্রদানকারী এই জ্বলন্ত অগ্নিপিণ্ড ছাড়া আমাদের পৃথিবীর অবস্থাটাই বা কেমন হবে। সমগ্র সৌরমণ্ডলে এর কী প্রভাব পড়বে। আমাদের প্রতিবেশী গ্রহগুলোর অবস্থাই বা কেমন হবে। সূর্য ছাড়া একদিন কাটানোই একটা দুঃস্বপ্নের মতো। সেখানে চিরতরে সূর্যকে হারিয়ে ফেললে আমাদের পরিণতি কী হবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সমস্ত প্রশ্নের উত্তরও আমাদের এই ভিডিওতেই দেব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের সৌরমণ্ডলে সূর্যের ভূমিকা সব থেকে বেশি। আমরা সকলে জানি যে আমাদের সৌরমণ্ডলের কেন্দ্রে সূর্য অবস্থান করছে। যদিও আমরা এখন বলতে পারবো না যে ওই সময় পৃথিবী কতটা উচ্চ আধুনিক প্রযুক্তির স্তরে পৌঁছে যাবে, কিন্তু বিজ্ঞানীরা তাদের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য থেকে তখন কী ঘটতে পারে তার কিছুটা ভবিষ্যৎবাণী আজই করতে পারেনি। বিজ্ঞানীদের মতে সূর্য তার অন্তিম সময়ের দিকে প্রবেশ করবে এবং খুব ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। সূর্যের ধীরগতিতে মৃত্যুর দিকে এগোনোর ফলে পৃথিবীতে সমস্ত জীবনের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। কিন্তু সত্যি যখন 5 কোটি বছর পরে সূর্যের সমস্ত জ্বালানি শেষ হয়ে যাবে, তখন সূর্য আর প্রকাণ্ড এবং উজ্জ্বল হতে থাকবে। তারপর সূর্য এমন এক দৈত্যের আকার ধারণ করবে যে জগতে থাকা সমস্ত গ্রহগুলো ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে। সবার প্রথমে বিপদ নেমে আসবে বুধ ও শুক্রের উপর। এই সময় সূর্যের উষ্ণতা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। শুক্রের পরে এই দৈত্যাকার নক্ষত্র পৃথিবীকে তার ধ্বংসলীলায় সামিল করবে। কিন্তু এই অবস্থায় আসার অনেক আগেই পৃথিবীতে জীবনের অস্তিত্ব মুছে যাবে, কেননা কয়েক কোটি বছর আগেই সূর্যের তেজস্ক্রিয় বিকিরণ এমন জায়গায় পৌঁছে যাবে যে তা আমাদের পৃথিবীর ওজোন স্তরের পক্ষেই সহ্য করা সম্ভব হয়ে যাবে। তখন আমাদের পৃথিবীর প্রতিটা পাহাড় পর্বত, গাছপালা এবং সমস্ত কিছুই সূর্যের চরম এই বিকিরণের জন্য প্রভাবিত হবে। গ্রিন হাউস ইফেক্টের পরিমাণও অতিরিক্ত হয়ে যাবে। ফলে অনিয়ন্ত্রিত হারে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে এবং সমগ্র পৃথিবীকে উষ্ণতার আঁচে জ্বলতে বাধ্য করবে। সমস্ত মহাসাগর শুকিয়ে যাবে, হিমবাহের বরফ গলে জল বাষ্প হয়ে উড়ে যাবে। পুরো পৃথিবী একটা মরুভূমিতে পরিণত হবে। পৃথিবীতে মজুদ প্রতিটা জলাশয় বাষ্প হয়ে যাবে। মানুষ তো অনেক দূরের কথা, পৃথিবীতে থাকা মাইক্রো অর্গানিজম সহ সমস্ত প্রাণী পৃথিবী থেকে বিদায় নেবে। পুরোপুরি অস্তিত্ব হারানোর আগে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এরপরও পৃথিবীর অস্তিত্ব থাকবে, কিন্তু পৃথিবী আর কোনো ভাবে একটা বাসযোগ্য স্থানে থাকবে না। অর্থাৎ পৃথিবীর নিজের অস্তিত্ব থাকলে তার মধ্যে থাকা সমস্ত প্রাণ বিনষ্ট হয়ে যাবে। এটা সৌরমণ্ডলের অন্যান্য গ্রহগুলোর মতো একটা ভব করে গোলকের মতো ঘুরতে থাকবে। আর তারপর সূর্য অতিরিক্ত প্রকাণ্ড আকার ধারণ করবে, তখন সমস্ত গ্রহগুলোকে গিলে ফেলতে শুরু করবে। আর ওই সময় পৃথিবী তার নিজের সম্পূর্ণ অস্তিত্ব হারিয়ে ফেলবে। এই ঘটনার কয়েক লক্ষ বছর আগে বুধ ও শুক্রের সাথে এরকম ঘটবে। তাই সূর্যের আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেদিকে তার প্রকাণ্ড মুখ দিয়ে গিলে নেবে। এই ঘটনা নিয়ে বিজ্ঞানীদের মতে অনেক দ্বিমত আছে, কারণ অনেক বিজ্ঞানী মনে করেন যে পৃথিবীর কাছে পৌঁছানোর আগেই সূর্যের আকার বৃদ্ধি থেমে যাবে। আবার অনেক বিজ্ঞানী মনে করেন যে সূর্যের আকার বাড়তেই থাকবে এবং সূর্য সৌরমণ্ডলের প্রায় প্রতিটি গ্রহকে গিলে নেবে। এমনকি মঙ্গল গ্রহ সূর্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হবে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মঙ্গলের জলজ অস্তিত্ব বার করতে সূর্য অতিরিক্ত উষ্ণতা তা শুকিয়ে শেষ করে দেবে। মঙ্গলের অবস্থাও হয়তো পৃথিবীর মতো অতটা খারাপ হবে না, কিন্তু মঙ্গল গ্রহে মানুষের বসবাস করার মতো সমস্ত ব্যবস্থা ব্যর্থ হয়ে যেতে পারে। মঙ্গলের পরিস্থিতি ঠিক কতটা খারাপ হতে চলেছে তা বলা যায় না, কিন্তু বাইরের দিকের গ্রহগুলোর জীবনের স্পন্দন তৈরি হওয়ার একটা সুযোগ হবে।
বৃহস্পতি এবং শনি গ্রহ ও তাদের উপগ্রহগুলো যেমন ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, আইও প্রভৃতি বাসযোগ্য স্থানে পরিণত হয়ে যেতে পারে। এখানে এক নতুন রূপের জীবন শুরু হতে পারে। সূর্য থেকে এই গ্রহগুলো উপগ্রহগুলো তাদের দূরত্বের দিকে এগোতে থাকবে। বরফের আকারে জমে থাকা জল এই সমস্ত গ্রহগুলো ধীরে ধীরে তরল রূপ ধারণ করবে। তারপর ধীরে ধীরে মাইক্রো অর্গানিজম প্রাণ পেতে শুরু করবে। এমন একটা জলবায়ু তৈরি হবে যা জীবন গড়ে ওঠার পক্ষে আদর্শ, এবং সেখানে সম্ভবত পৃথিবীর মতো আরও একটি দুনিয়া তৈরি হতে শুরু করবে। যদি সূর্যের ক্রমাগত বৃদ্ধির প্রক্রিয়া চলতে থাকে এবং তার প্রভাব বৃহস্পতি বা শনি গ্রহের উপর পড়ে, তা এই গ্যাস জায়ান্ট এবং তার উপগ্রহগুলোর বসবাসযোগ্য স্থানে পরিণত হওয়ার সমস্ত সুযোগ নষ্ট হবে। অবশ্যই চিন্তার কিছু নেই, তার কারণ যদি এই গ্রহে প্রাণী সৃষ্টি না হয় তবে প্লুটো অথবা কুইপার বেল্টের অন্য কোনো গ্রহ এই সৌভাগ্যে সামিল হবে। তারা জীবনকে গড়ে উঠতে সাহায্য করতে পারে। তবে নেপচুনের একটা সুযোগ আছে, সে হয়তো পৃথিবীর মতো জলবায়ু তৈরি করতে সফল হতে পারে। এর কারণ আজ ওই গ্যাসীয় এবং বরফপূর্ণ জলের ভাণ্ডার আছে। তাইতে জীবন গঠন শুরু হলে এর উষ্ণতা হয়তো আজকের পৃথিবীর মতো হয়ে উঠতে পারে। এতে গেল আমাদের সৌরমণ্ডল গ্রহগুলোর পরিবর্তনের কথা। কিন্তু যখন এত কিছু ঘটতে থাকবে তখন তার কিছু প্রভাব তো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেও পড়বে। আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাতেও কিছু প্রভাব পড়বে। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের গ্যালাক্সি আর প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি একে অপরের দিকে প্রতি ঘন্টা 8 লক্ষ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। যদি এই গতিবেগে তারা একে অপরের দিকে এগিয়ে আসে, তবে 4 কোটি বছর পর এদের অন্যের সাথে ধাক্কা লাগার ঘটনা কেউ রোধ করতে পারবে না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এদের একে অন্যের উপর ধাক্কা লাগার সঙ্গে সূর্যের কি সম্পর্ক, তাই না? তাহলে জানিয়ে রাখি যে